প্রত্যেকে হেডিং করো ফিজিক্যাল সায়েন্সের আজকের নতুন টপিক শব্দবিজ্ঞান বা সাউন্ড। ভালো করে শুনে নাও, এই টপিকে কিন্তু কিছু বেসিক তথ্য বা বেসিক কিছু কনসেপ্টে ক্লিয়ার করা প্রয়োজন। প্রচুর ইনফরমেশান আছে। আজকে চেষ্টা করব একদিনেই এই টপিকটা শেষ করতে, করে তোমাদের যে এমসিকিউ এই টপিকের উপর পাঠাতে তোমরা সলভ করে আমাকে দিও, আমি দেন চেক করব। ওকে, এইভাবে কিন্তু চ্যাপ্টারগুলো এগোবো। যেগুলো আগে হয়ে গেছে তারও কিন্তু আমি এমসিকিউ পাঠিয়ে দেবো। দেখো, যদি তোমাদেরকে প্রশ্ন প্রথমে কেউ জিজ্ঞাসা করে যে শব্দ কাকে বলে বা হোয়াট টু মিন বাই সাউন্ড, কী বলতে পারো? কেউ বলতে পারবে নিজের ভাষায় যে শব্দ বলতে আমরা কী বুঝি? বলা যাবে? দেখো, ভালো করে শুনে নাও। শব্দ বলে হেডিং করে একটা জাস্ট একটু সামান্য সংজ্ঞার মতো লিখে রাখো, যদিও পরীক্ষার জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয়। জাস্ট নোট ডাউন করো শব্দ। এই শব্দ অ্যাকচুয়ালি কী? দেখো, কোনো কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়ে যে শক্তি কোনো স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গের আকারে আমাদের কানে এসে পৌঁছায় এবং এরপরে মস্তিষ্কে আমাদের একটি বিশেষ অনুভূতি সৃষ্টি হয়, তাকেই বলা হয় শব্দ। ওকে, তাহলে ভালো করে লেখো, নোট ডাউন করে নাও। কোনো কম্পনশীল বস্তুর কোনো কম্পনশীল কোনো কম্পনশীল বস্তু থেকে কোনো কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়ে যে শক্তি, তা যে শক্তি বললাম মানে এর তুলে আনলাইন করো, তাহলে বলতে পারি শব্দ একটি বিশেষ শক্তি, হ্যাঁ কি না? তাহলে যে শক্তি কোনো স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্যে দিয়ে স্থিতিস্থাপক জড় মাধ্যমের মধ্যে দিয়ে জড় মাধ্যমের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে তরঙ্গের আকারে তরঙ্গের আকারে তরঙ্গের আকারে আমাদের কানে পৌঁছায়, আমাদের কানে পৌঁছায়। এবার দেখো, কানে তো পৌঁছালো, কানে পৌঁছানোর পর কী হয়? কানে পৌঁছানোর পর লিখে রাখো, কানে পৌঁছানোর পর মস্তিষ্কে বিশেষ অনুভূতি সৃষ্টি করে, মস্তিষ্কে বিশেষ অনুভূতির সৃষ্টি করে, বিশেষ অনুভূতির সৃষ্টি করে। এই যে যে একটা শক্তি যে আমাদের মস্তিষ্কে একটি অনুভূতি সৃষ্টি করতে পারছে, তাকে কি বলতে পারি আমরা? শব্দ। তাহলে এই যে সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞা কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য বলা হয়ে গেলে। কী বৈশিষ্ট্য? দেখো, যে কোনো যে শক্তি সেটা কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হবে, ফার্স্ট পয়েন্ট। ভালো করে দেখো, তাহলে ফার্স্ট পয়েন্ট কী বললাম? যে কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি? এটি হলো বিশেষ এক ধরনের শক্তি, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি? স্থিতিস্থাপক জড় পদার্থের মাধ্যমে এটা কি হয়? এক স্থান থেকে অন্য স্থানে যায়। তাহলে শব্দের স্থান পরিবর্তনের জন্য কোনো মাধ্যম প্রয়োজন। কি মাধ্যম? স্থিতিস্থাপক জড় মাধ্যম প্রয়োজন। ওকে, এবার থার্ড পয়েন্ট কি? যে এটি তরঙ্গের আকারে প্রবাহিত হয়, হ্যাঁ কি না? ফোর্থ পয়েন্ট কি? এটি আমাদের মস্তিষ্কে অনুভূতি সৃষ্টি করে। তাহলে এই যে সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা শব্দের, ভালো করে শুনবে, শব্দের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু ইন্ডিকেট করেই দিলাম বা উল্লেখ করলাম। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। চলো নেক্সট নোট ডাউন করবে শব্দের ফার্স্ট যে টপিক নিয়ে আমাদের পড়া দরকার, লিখে নাও শ্রুতিগোচর শব্দ। কেউ বলতে পারবে শ্রুতিগোচর শব্দ কি? শ্রুতিগোচর শব্দ, কাকে আমরা শ্রুতিগোচর শব্দ বলি? দেখো, ভালো করে শুনবে। কোনো বস্তুর কম্পন সেকেন্ডে 20 থেকে 20,000-এর মধ্যে হলে সেই বস্তু থেকে উৎপন্ন শব্দ আমরা শুনতে পাই। এই ধরনের শব্দকেই বলা হয় শ্রুতিগোচর শব্দ। শ্রুতিগোচর বলতে যেটা আমরা শুনতে সক্ষম হচ্ছি। ওকে, যাকে ইংলিশে কি বলা হয়? অডিয়েবল সাউন্ড। একটু ইংলিশটা লিখে রাখো, অডিবল সাউন্ড, সরি, SOUND লিখে নাও। কোনো বস্তুর কম্পন, একটু পয়েন্ট করে লেখো প্রত্যেকে। কোনো বস্তুর কম্পন সেকেন্ডে 20 থেকে 20,000 বার হলে 20 থেকে 20,000 বার হলে সেই বস্তু থেকে উৎপন্ন শব্দ আমরা শুনতে পাই। সেই বস্তু থেকে উৎপন্ন শব্দ আমরা শুনতে পাই। একটা জিনিস মনে রাখবে, যে কোনো বস্তু তখনই কাঁপতে আরম্ভ হলে সেই কম্পন থেকে কিন্তু শব্দ উৎপন্ন হয়। এটা কিন্তু উল্লেখযোগ্য পয়েন্ট, মাথায় রেখো।
সেই বস্তু থেকে উৎপন্ন শব্দ আমরা শুনতে পাই। এই শুনতে পাচ্ছি বলেই একে কি বলা হয়? একে বলা হচ্ছে শ্রুতিগোচর শব্দ। হ্যাঁ কি না বলো, বোঝা গেছে কি যায়নি? আশা করি বোঝা গেছে। নেক্সট নোট ডাউন করবে শব্দোত্তর শব্দ। ভালো করে শোনো, শব্দোত্তর শব্দ, ভাষাগুলো খুব ইম্পর্টেন্ট। শব্দোত্তর শব্দ, এই শব্দোত্তর শব্দের ইংলিশ কি? এই শব্দোত্তর ইংলিশ হচ্ছে আল্ট্রাসনিক সাউন্ড। নোট ডাউন করো, আল্ট্রাসনিক সাউন্ড। এই তাহলে আল্ট্রাসনিক সাউন্ড বলতে কি বুঝি আমরা, বা আল্ট্রাসনিক সাউন্ড কি? ভালো করে শুনবে, যে কোনো বস্তুর কম্পন যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, সেকেন্ডে যদি 20,000-এর বেশি হয়, তাহলে সেই বস্তু থেকে উৎপন্ন শব্দ আমাদের শোনা সম্ভব হয় না বা আমরা শুনতে পাই না। এরকম শব্দকে শব্দোত্তর শব্দ বলা হয়। ওকে, সোয়াটা দেখতে পাচ্ছ এখন? সমস্যা হচ্ছে না তো? চলো, ওকে ওকে ওকে, ভেরি গুড। লিড ডাউন করো, কোনো বস্তুর কম্পন যদি 20,000 বারের বেশি হয়, 20,000 বারের বেশি হয়, তাহলে সেই বস্তু থেকে উৎপন্ন শব্দের কম্পন আমরা শুনতে পাই না। এই ধরনের শব্দের কি বলা হয়? শব্দোত্তর শব্দ। কথাটা বোঝা গেছে? হ্যাঁ কি না? ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। এবার এই শব্দোত্তর শব্দের কিন্তু ব্যবহার আছে, এই ব্যবহারটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, যেটা আমরা শুনতে পাই না তাকে কিন্তু আমরা ইউজ করতে পারি। কীভাবে ইউজ করতে পারি? ভালো করে শুনে রাখো। ফার্স্ট ব্যবহার, এই শব্দোত্তর শব্দকে ইউজ করে আমরা কি করা সম্ভব? ফার্স্ট ব্যবহার লিখে নাও, সমুদ্রের গভীরতা নির্ণয়। কোশ্চেন কিন্তু আসে সমুদ্রের গভীরতা নির্ণয়। আমি যথেষ্ট ডেপথলি আমি আলোচনা করব যাতে তোমাদের কোনো কোশ্চেন না আটকায়। সমুদ্রের গভীরতা নির্ণয়। সেকেন্ড নোট ডাউন করবে, যে দেহের মধ্যে কোনো জায়গায় যদি টিউমার হয়, দেহের মধ্যে টিউমারের অবস্থান নির্ণয়। জলদি লেখো, দেহের মধ্যে টিউমারের অবস্থান নির্ণয়। ওকে, নোট ডাউন করেছো? এটা হলো ব্যবহার। কার ব্যবহার? এই শব্দোত্তর শব্দের ব্যবহার, যেটা শুনতে পাই না তাকেও কিন্তু একটা পজিটিভ ওয়েতে আমরা ইউজ করতে পারি। যেমন আর কি লিখে রাখো, যে সমুদ্রে মাছের অবস্থান নির্ণয়। ওকে, নেক্সট পয়েন্ট করবে, কোনো ক্ষেত্রে এই যে দুধ বা কোনো পানীয় জল থেকে বা কোনো পানীয় থেকে যদি আমরা পানীয়টাকে যদি জীবাণুমুক্ত করতে চাই, তখন কিন্তু এই শব্দ ব্যবহার করা প্রয়োজন। লিখে রাখো, পানীয় জল ও দুধ থেকে জীবাণুকে মুক্ত করতে। ওকে, এই হলো কি শব্দোত্তর শব্দের ব্যবহার। কোশ্চেন আসে কিন্তু আমাদের ডিটেলসে পড়ে রাখতে হবে। হচ্ছে, তাহলে দেখো, ফার্স্ট আমরা কি পড়লাম? শ্রুতিগোচর শব্দ। সেকেন্ড আমরা কি পড়লাম? শব্দোত্তর শব্দ। লাস্ট কি পড়বো আমরা? লিখে নাও, শব্দেতর শব্দ। এই শব্দেতর শব্দের ইংলিশ কি? লিখে রাখো, যে ইনফ্রাসনিক সাউন্ড। ইনফ্রাসনিক সাউন্ড কাকে বলে? ভালো করে শোনো, লিখে রাখো, কোনো বস্তুর কম্পন যদি 20 বারের কম হয়, তাহলে সেই শব্দ আমরা শুনতে পাই না। এরকম শব্দকে কে বলা হয়? এরকম শব্দকে বলা হয় শব্দেতর শব্দ। লিখে রাখো, কোনো বস্তুর কম্পন সেকেন্ডে 20 বারের কম হলে
20 বারের কম হলে সেই শব্দ আমরা শুনতে পাই না, সেই শব্দ আমরা শুনতে পাই না। তাকে কি বলি আমরা? শব্দেতর শব্দ বা ইনফ্রাসনিক সাউন্ড। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এর ব্যবহার কি? এর ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর ব্যবহার দিয়ে কোশ্চেন আসে, লিখে নাও যে এর ব্যবহার হলো ভূকম্পন মাপার যন্ত্রে কিন্তু এটি ব্যবহার করে, এইরকম তরঙ্গ কিন্তু ব্যবহার করা বা এরকম শব্দ কিন্তু ব্যবহার করা হয়। লিখে রাখো যে ভূকম্পন পরিমাপের যন্ত্রে এইরূপ কম্পন বা এইরূপ তরঙ্গ ব্যবহার করা হয়, এইরূপ তরঙ্গ ব্যবহার করা হয়। নোট ডাউন করেছো? তাহলে একটা জিনিস একটু শর্টে বললে এটা বুঝতে পারি যে আমাদের রেঞ্জ কত, আমাদের রেঞ্জটা কত। অ্যাকচুয়ালি সোনার রেঞ্জটা হচ্ছে 20 থেকে 20,000 বার। তাহলে এর যদি কম হয় বা 20,000 যদি বেশি হয়, সেই সাউন্ড আমরা শুনতে পাবো না। তাহলে যদি 20,000 বেশি হয় তাই কি বলবো? যদি 20,000 বেশি হয় তাই কি বলবো? তাকে বলবো আমরা শব্দের শব্দ, হ্যাঁ কি না? আর যদি 20 কম হয় তাই কি বলবো? তাকে বলবো আমরা শব্দেতর শব্দ, হ্যাঁ কি না? আর যদি 20 থেকে 20,000 মধ্যে হয়, যেটা আমরা শুনতে পাবো, তাই কি বলবো? তাকে বলবো আমরা শ্রুতিগোচর বা অডিবল সাউন্ড, হ্যাঁ কি না? দেখো এইটাই তো ব্যাপার। বলো, এই ডায়াগ্রামে যে করলাম এটা প্রত্যেকের বোঝা গেছে যে শ্রুতিগোচর, শব্দেতর আর শব্দোত্তর। ইয়েস অর নো রেসপন্স করো প্রত্যেকে। এটা বুঝলে কিন্তু আমাদের অনেকটা পড়া এগিয়ে যাবে। বোঝা গেছে, হ্যাঁ কি না? বুঝতে পারলে? কোনো সমস্যা নেই? চলো, এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমার যেটা জানার দরকার, ভালো করে শুনে নাও, যে আমাদের যে বিভিন্ন রকম, ভালো করে শুনো, বিভিন্ন রকম তরঙ্গ হয়, বিভিন্ন রকম তরঙ্গ সৃষ্টি হয়। এই তরঙ্গ কাকে বলে বা তরঙ্গটা কি? আমরা দেখেছি কোনো জলে যদি ঢিল ছুড়ি, একটা গোল গোল করে একটা তরঙ্গ উৎপন্ন হয়, হ্যাঁ কি না? তুমি যদি হঠাৎ করে কোনো ঘন্টায় কিছু কোনো কিছু আঘাত করো বা কোনো কিছু আওয়াজ বাসন কোসনে কিছু আওয়াজ করো, একটা আওয়াজ উৎপন্ন, তার সঙ্গে সেটা কাঁপতে থাকে। হঠাৎ করে হাত থেকে যদি কোনো স্টিলের কোনো থালা পড়ে যায়, সে অনেকক্ষণ আওয়াজ করে কাঁপতে থাকে, তার সঙ্গে আওয়াজ উৎপন্ন হয়, হয় কি না? তাহলে এই প্রত্যেকটাই কি তরঙ্গ। এই তরঙ্গ ক প্রকার বা তরঙ্গ কি, এটা কিন্তু আমার জেনে নেওয়া দরকার। ভালো করে শোনো, নোট ডাউন করো, হেডিং করো একটা পয়েন্ট, তরঙ্গ। নেক্সট একটা হেডিং করো, তরঙ্গ। তরঙ্গকে ইংলিশে কি বলে, কে বলতে পারবে? ওয়েভ। সুন্দর, নোট ডাউন করো। নেক্সট একটা পয়েন্ট, তরঙ্গ। নেক্সট পয়েন্ট নোট ডাউন করবে, তরঙ্গ। এই তরঙ্গ বা ওয়েভ কাকে বলে? আমি শব্দ কাকে বলে বলেছি, তরঙ্গ কাকে বলে? দেখো, শব্দের সঙ্গে এটা বলেছিলাম যে তরঙ্গের আকারে এটা স্থান পরিবর্তন করে। তাহলে তরঙ্গ কি? তরঙ্গ ব্যাকেটে ওয়েভ কাকে বলে? ভালো করে শুনে নাও যে স্থিতিস্তম কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে যে আন্দোলন এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে তাকেই বলা হয় কি? তরঙ্গ। বোঝা গেল? লিখে নাও, স্থিতিস্থাপক কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে খুব গুরুত্বপূর্ণ, কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন, দেখো আন্দোলনটাই কি? আন্দোলনটাই কিন্তু আমাদের তরঙ্গ। যে আন্দোলন, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ, যে আন্দোলন মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে, ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, শক্তি সঞ্চালিত করে কিন্তু এটা এর সঙ্গে অ্যাড করা প্রয়োজন, কিন্তু মাধ্যমের স্থানচ্যুতি ঘটে না। মাধ্যমের স্থানচ্যুতি ঘটে না। তাকে কি বলা হয়? তাকেই বলা হয় তরঙ্গ। কোনো অসুবিধা নেই, তাকেই বলা হয় কি? তরঙ্গ। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, হচ্ছে, মনে থাকবে।
এবার দেখো এই মাধ্যমের সঞ্চিতি ঘটনা মানে মানে মাধ্যম, দেখো ভালো করে শোনো, একটা ধরো এইটা মাধ্যম, তুমি এখানে কোনো আওয়াজ করলে আমি এখানে আওয়াজ শুনতে পাচ্ছি, হ্যাঁ কি না? এখানের যে কণাগুলো আছে, যে কণাগুলো দ্বারা এই মাধ্যমটা গঠিত, এই কণাগুলো কি করবে? এই কণাগুলো একটা ক্রমাগত আন্দোলন হবে, হ্যাঁ কি না? তবে আন্দোলন ঘটে গেল, কিন্তু এই কণাটা এখানেই থাকবে, এই কণাটা এখানেই থাকবে, এর কোনো স্থান হবে না যে আমি এখানে কণাটা ছুটে এখানে চলে গেল, তা কিন্তু নয়, যে যার কণা সেখানেই আছে, হ্যাঁ কি না? সব থেকে ভালো এক্সাম্পল দেখতে হবে পুকুরে। একটা পুকুরে তুমি কোনো জায়গাটা ঢিল ছোড়ো, দেখবে পুকুরে যদি ঢিল ছোড়ো, একটা মানে কম্পন যেটা সৃষ্টি হলো, কম্পনটা হয়ে 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 থেমে গেল। এটা কি বলতে পারি যে কম্পনের ফলে একটা জায়গা থেকে একটা জায়গায় জল প্রবাহিত হলো? তা তো নয়। যেখানে ছিল জলের মধ্যে কোনো যদি পাতা পড়ে থাকে সেখানেই থাকবে, কিন্তু সেটা কেঁপে উঠবে, হ্যাঁ কি না? তাহলে মাধ্যমের মধ্যে দিয়ে যখন আন্দোলন যাবে, তাতে কি হয়? কণাগুলো কেঁপে উঠবে, আন্দোলিত হবে, তার মাধ্যমে শক্তি এইখান থেকে এইখানে পৌঁছে যাবে, কিন্তু ওর মধ্যে যে কণাগুলো বর্তমান, সেই কণাগুলোর কোনো স্থান পরিবর্তন হবে না। এই স্থানচ্যুতি মানে কি? স্থান পরিবর্তন। কথাটা বোঝা গেছে? এ শূন্য, হ্যাঁ কি না? বলো, আমাকে বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। হ্যাঁ স্যার। হয়েছে, চলো নেক্সট নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, যে এই তরঙ্গ মোটামুটি কটা ভাগ করতে পারি? এই তরঙ্গ মোটামুটি কি দু প্রকার, কি কি? একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা কি? আর একটা হচ্ছে তির্যক তরঙ্গ, হ্যাঁ কি না? শুনেছি আমরা। নোট, নেক্সট নোট ডাউন করো, এর আন্ডারে পয়েন্ট, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? কে বলতে পারে? বলা উচিত কিন্তু একজনের অন্তত। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি বলা যাবে? বলা যাবে অনুদৈর্ঘ্য কাকে বলে? লিখে নাও। কোনো স্থিতিস্থাপক মাধ্যমে কোনো মানে কণার সমষ্টিগত কম্পনের ফলে যে তরঙ্গের বিস্তার, তা যদি কণার গতির সমান্তরালে ঘটে, তাহলে কি বলা হয়? সেই তরঙ্গকে কি বলা হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ। হচ্ছে, লিখে নাও। মাধ্যমের সমষ্টিগত কম্পন, মাধ্যমের সমষ্টিগত কম্পন, কম্পন যদি কম্পন 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 ঠিক নয়, কম্পনের ফলে সৃষ্ট, কম্পনের ফলে সৃষ্ট তরঙ্গের বিস্তার, সৃষ্ট তরঙ্গের বিস্তার, ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, যদি মাধ্যমের কণাগুলির, যদি মাধ্যমের কণাগুলির, মাধ্যমের কণাগুলির গতির অভিমুখে, গতির অভিমুখে, অভিমুখে সমান্তরালে ঘটে, সমান্তরালে ঘটে, তাহলে কি বলা হয়? তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। ঠিক আছে, দেখো ভালো করে শোনো, এই চ্যাপ্টারটা কিছুটা কিন্তু থিওরিটিক্যাল বেস চ্যাপ্টার। এখানে মেন পয়েন্ট কোনটা? সমান্তরালে। তাহলে সমান্তরালে ঘটে, তাই কি বলবো? অনুদৈর্ঘ্য তরঙ্গ বলবো। ওকে। আর আরেক প্রকার তরঙ্গ কি বলতে পারি? সেটা হচ্ছে তির্যক তরঙ্গ। সেটা কি? সেটা হচ্ছে তির্যক তরঙ্গ। দেখো, তির্যক তরঙ্গ কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ, সংজ্ঞাটা একই রকম, পার্থক্যটা কোথায় হবে? এই সমান্তরালের জায়গায় চেঞ্জ হবে। কীরকম? মাধ্যমের সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট তরঙ্গের বিস্তার যদি মাধ্যমের কণাগুলির গতির অভিমুখের সঙ্গে, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে কী হয়েছিল? সমান্তরালে। তির্যকের ক্ষেত্রে কী হবে? লম্বভাবে ঘটে। তাহলে সেই তরঙ্গ কি বলবো? তির্যক তরঙ্গ বলবো। কথাটা বোঝাতে পারলাম? এস অর নো? জাস্ট একই, সেম টু সেম। সমান্তরালে ঘটে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে, লম্বভাবে ঘটে তির্যকের ক্ষেত্রে। এস অর নো? নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে সেম টু সেম একটু লিখে নাও। মাধ্যমের সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্ট, কম্পনের ফলে সৃষ্ট, সৃষ্ট তরঙ্গের বিস্তার, তরঙ্গের বিস্তার যদি মাধ্যমের, যদি মাধ্যমের কণাগুলির গতির অভিমুখের সঙ্গে, কণাগুলির গতির অভিমুখের সঙ্গে, অভিমুখের সঙ্গে লম্বভাবে ঘটে,
ওকে, তাহলে তাই কী বলতে পারি, তির্যক তরঙ্গ বলি। বলো বোঝা গেছে? ইয়েস অর নো? এগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু। বলো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করবে, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়েছে না হয়নি? বোঝা গেছে? চলো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ স্যার। নেক্সট একটা জিনিস আমাদের জানার দরকার, ভালো করে শোনো, নেক্সট একটা জানার দরকার যে আমরা এই যে কোনো তরঙ্গ হচ্ছে, এই তরঙ্গ বা যাই বলি, এর আর একটা বিশেষ একটা পয়েন্ট আছে, সেটা কি বলতো? তাকে বলতে পারি আমরা পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, দেখো ছোট ছোট পয়েন্ট কিন্তু এই চ্যাপ্টারে আছে, চেষ্টা করবো একদিনে শেষ করা, যদি না হয় দেন পরের দিন করাবো। দেখো, পর্যায়বৃত্ত গতি, এই পর্যায়বৃত্ত গতি কি, ভালো করে শুনবে। যদি কোনো গতিশীল বস্তু একই পথে বারবার যাতায়াত করে এবং নির্দিষ্ট সময় পর একই অবস্থানে ফিরে আসে, তাহলে তাকে কী বলতে পারি? তাকে বলতে পারি তার পর্যায়বৃত্ত গতি। হ্যাঁ কি না? যখন আমি গতির ক্লাস করাবো তখন কিন্তু এইটা আবার আলোচনা করব। লিখে নাও, যদি কোনো গতিশীল বস্তুর গতিশীল বস্তু একই পথে বারবার যাতায়াত করে, একই পথে বারবার যাতায়াত করে, ওকে, তাকে বা সেই বস্তুর গতিকে, লেখো, সেই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত বস্তু বলে। উদাহরণ বলতে পারবে? সেই বস্তুর গতিকে পেন্ডুলাম। পেন্ডুলাম, একদমই তাই, পেন্ডুলামের গতি। আর কোনো এক্সাম্পল? বলা যাবে আর কোনো এক্সাম্পল? দেখো, পৃথিবীর বার্ষিক গতি, হ্যাঁ কি না? এটা সূর্যর চারদিকে কক্ষপথে পৃথিবী ঘুরছে মানে নির্দিষ্ট কক্ষপথে সময়ে বারবার একই জায়গায় ঘুরছে, হ্যাঁ কি না? বা কোনো পেন্ডুলাম যে ঘড়ি, সে নির্দিষ্ট একটা পথে যে এরকম ঘোরে, কন্টিনিউভাবে যে ঘোরে, এতটাই তার বিস্তার, বারবার যাতায়াত করছে, তাহলে একে তাহলে কী বলতে পারি? উদাহরণ লিখে নিতে পারো। উদাহরণ হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি, কোনো ঘড়ির কাঁটার গতি বলতে কি, একটা ঘড়ি যদি তুমি দেখো, তার এখানে কি একটা হচ্ছে মিনিটের কাঁটা বা কোনো কাঁটা কন্টিনিউ ঘড়ি কাঁটা দিয়ে ঘুরতে থাকে, তাহলে এইগুলো প্রত্যেকটা কি পর্যায়বৃত্ত গতি। তোমরা নিজেরা লিখে নাও যে পৃথিবীর বার্ষিক গতি, কোনো দোলন ঘড়ির গতি বা ঘড়ির কাঁটার গতি, এগুলো প্রত্যেকটা কি, এগুলোকে প্রত্যেকটাকে বলতে পারি আমরা পর্যায়বৃত্ত গতি। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? এস অর নো? হ্যাঁ কি না? চলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর ইংলিশে কি বলতে পারি? এটার একটু ইংলিশ লিখে নাও, পিরিয়ডিক মোশন। যতটা পারবো আমি ইংলিশ তোমাদের হেল্প করে যাব, প্রত্যেক ফিউচারে কিন্তু কাজে লাগবে। এই যে তোমরা যে করবে, মানে তোমরা যে এই এন্ট্রান্স পরীক্ষায় ক্র্যাক করার পর যদি ট্রেনিংয়ে যাবে, তখন যা পড়াশোনা না ইংলিশে হবে, ঠিক আছে? তখন যদি তোমাদের সঙ্গে আমার যোগাযোগ থাকে, আমি সে সমস্ত ক্ষেত্রে তোমাদেরকে হেল্প করব কোনো ইংলিশ বুঝতে বা ইংলিশ টার্ম নিয়ে আলোচনা করতে। তবে ইংলিশ নিয়ে কেউ ভয় পায় না, কারণ বেশিরভাগ স্টুডেন্ট তো বেঙ্গলি মিডিয়াম থেকেই যায়। বেশিরভাগ মানে প্রত্যেকেই যারা জিএনএম এএনএমে ট্রেনিংয়ে গেছে, সবাই বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। এই নিয়ে তোমাদের কোনো কমপ্লেক্সে ভোগার বা কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই যে ইংলিশ কিছু ব্যাপার। তবে যেহেতু মেডিকেল লাইন না এটা, এখানে বই খাতা সব কিছুই বেশিরভাগই ইংলিশে। তবে তোমাদের যারা গাইড করবে তারা বেঙ্গলিতে হেল্প করবে। তারপরে যদি তোমাদের কোনো ডাউট হয় বা কোনো সমস্যা হয়, দেন আমি তোমাদেরকে হেল্প করব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি না? চলো, নেক্সট আমার যেটা জানার দরকার, যে কোনো একটা কম্পন, ভালো করে বোঝো, ভালো করে বুঝে নাও, কেন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। ধরো এটা হচ্ছে দেওয়াল, ওকে, এটা একটা স্টেট কোনো দড়ি, তুমি তাকে কাঁপিয়ে ছেড়ে দিলে, তাহলে সে দড়িটা এরকমভাবে কাঁপবে, হ্যাঁ কি না? দিয়ে স্থির হয়ে যাবে কি না? তাহলে এই যে কম্পন, এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের কয়েকটা টপিক মনে রাখতে হবে। যেমন ফার্স্ট নোট ডাউন করো, লিখে নাও, পর্যায়কাল। কাকে বলে পর্যায়কাল? লিখে নাও, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুকণা, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো লিখে নাও, কোনো বস্তুকণা একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে
সম্পূর্ণ করতে যে সময় নেয়, যে সময় লাগে। তাহলে যে সময় তো লার্ন করো, যে সময় নেয় বা যে সময় লাগে তাকেই কি বলা হয়? তাকেই বলা হয় তার পর্যায়কাল। ওকে, যাকে ইংলিশ টি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যাকে ইংলিশ টি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। হয়েছে? মনে থাকবে? এস অর নো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যাকে ইংলিশ টি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। কাকে? পর্যায়কালকে। কোনো অসুবিধা নেই। চলো নেক্সট নোট ডাউন করবে কম্পাঙ্ক, যাকে ইংলিশে কি বলি? ফ্রিকোয়েন্সি। নেক্সট হেডিং করো কম্পাঙ্ক। কাকে বলে কম্পাঙ্ক? কম্পাঙ্ক কাকে বলে? ভালো করে শুনবে। পর্যায়বৃত্ত, যতবার কম। একদমই তাই, ভেরি গুড। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুকণা 1 সেকেন্ডে যতবার পূর্ণকম্পন বা পূর্ণস্পন্দন সম্পূর্ণ করে তাকে কি বলা হয়? সেই সংখ্যাটাকে বলা হয় ওই বস্তুকণার কম্পাঙ্ক। মনে থাকবে? চলো নোট ডাউন করো। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুকণা 1 সেকেন্ডে যত সংখ্যক 1 সেকেন্ডে যত সংখ্যক পূর্ণকম্পন বা পূর্ণস্পন্দন যাই বলতে পারো, পূর্ণকম্পন সম্পন্ন করে সেই সংখ্যাকে ওই বস্তুর কি বলে? কম্পাঙ্ক বলে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কম্পাঙ্ক বলে। এস অর নো? এটা যেন মনে থাকে। হচ্ছে? এবার ভালো করে শুনবে। এই যে কম্পাঙ্কের কথা বললাম, ভালো করে দেখো। এই কম্পাঙ্কে কী দ্বারা প্রকাশ করা হয়? এই কম্পাঙ্ককে প্রকাশ করা হয় নিউ দ্বারা। নিউটা কীরকম লিখতে তোমাদের সমস্যা হতে পারে? এই রকম, মানে ভি লিখবে, ভি এর দুটো হাতকে একই দিকে বাঁকাবে, দ্যাট ইজ নিউ। ব্যাকেটে লিখতে পারো নিউ, মানে পড়ার সময় মানে ভুলে যাবে কি বলছে এটা। নিউ। তাহলে নিউ ইজিক্যাল টু কী হয়? নিউ ইজিক্যাল টু হয় 1/t। মনে থাকবে? নিউ ইজিক্যাল টু হয় 1/t। তাহলে কম্পাঙ্ক ইজিক্যাল টু 1 পর্যায়কাল। টি মানে পর্যায়কাল, এক্ষুনি বললাম। এস অর নো? কোনো অসুবিধা নেই। এবার যেটা গুরুত্বপূর্ণ, এর একক। তাহলে কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, বা যেটাকে আর একটা নামে বলা হয়, লিখে রাখো, হার্জ বা সাইকেলস পার সেকেন্ড। সাইকেলস পার সেকেন্ড। ওকে, মনে থাকবে? এই হলো হচ্ছে সাইকেলসটা কিসের একক? কিসে বলো? সাইকেলসটা কিসের একক? সাইকেলসটা হচ্ছে সংখ্যা, যে কতবার সাইকেল বলতে কতবার পূর্ণতম সম্পন্ন হয়েছে, প্রতি সেকেন্ড 5 সেকেন্ড। ওকে, সাইকেলসে হচ্ছে প্রত্যেক পূর্ণকম্পনের সংখ্যার একক, যে কতবার সাইকেল বলতে একটা গোটা আবর্তটা কতবার হয়েছে পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে, সেটাই কম্পাঙ্ক। বোঝা গেছে? হ্যাঁ কি না? যাকে আমরা সিম্পল ভাষায় হার্জ বলি। ওকে, সাইকেল পার সেকেন্ডও যা, হার্জও তাই। অসুবিধা নেই কিছু। এস অর নো? চলো নেক্সট নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, যে তরঙ্গ দৈর্ঘ্য। নোট ডাউন করো, নেক্সট পয়েন্ট নোট ডাউন করবে, তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, তরঙ্গ দৈর্ঘ্য। দেখো, তরঙ্গ দৈর্ঘ্য ইংলিশে কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য ইংলিশে বলা হয় ওয়েভ লেন্থ। নোট ডাউন করবে, ওয়েভ লেন্থ। তাহলে ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ, কি? যে তরঙ্গের ওপর অবস্থিত সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী রৈখিক দূরত্বকে বলা হয় কি? তরঙ্গ দৈর্ঘ্য। একটু উদাহরণ দিয়ে বোঝাই। দেখো, কোনো কম্পনশীল করে এইভাবে কম্পিত হয়েছে, হ্যাঁ কি না? এবার দেখো, এটা তার একটা পিক একই দিকে, এটা দ্বিতীয় পিক, এর যে মধ্যবর্তী দূরত্ব, এ কি বলা হয়? একে বলা হয় হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। মনে থাকবে? আবার তুমি কিন্তু যদি এইটা মনে করো, এইটার সঙ্গে এর কম দেখতে পারো, মানে একই দিকে। বোঝা গেল? জাস্ট লিখে নাও যে তরঙ্গের ওপর অবস্থিত পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী
রৈখিক দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। কেউ বলতে পারবে এই তরঙ্গ দৈর্ঘ্যকে কী দ্বারা প্রকাশ করা হয়? বলতে পারবে? ল্যামডা। একে কিন্তু প্রকাশ করা ল্যামডা, ঠিক এইভাবে লিখে নিতে পারো ব্যাকেটে ল্যামডা, যেন পড়তে যেন তোমাদের ভুল না হয়। ল্যামডা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এবার একটা জিনিস কোশ্চেন আর একটা আসে যে তরঙ্গ দৈর্ঘ্যকে কোন একক দ্বারা প্রকাশ করা হয়? তরঙ্গ দৈর্ঘ্য বলতে দূরত্বের একক। তাহলে অ্যাকচুয়ালি এটা কী একক দ্বারা প্রকাশ করা উচিত? দেখো, সেন্টিমিটার, মিটার সব কিছুই বলা যায়, তবে এই দৈর্ঘ্যটা বড্ড ছোট হয় বলে এই ন্যানোমিটার এককে প্রকাশ করা হয়। নোট ডাউন করো, ন্যানোমিটার ব্যাকেটে NM এককে প্রকাশ করা হয়। ন্যানোমিটার এককে প্রকাশ করা হয়। নোট ডাউন করেছো প্রত্যেকে? এস অর নো রেসপন্স করো। বোঝা গেছে তো, হ্যাঁ কি না? চলো নেক্সট একটা আমাদের জানার দরকার, নেক্সট আমাদের একটা ইকুয়েশান মনে রাখার দরকার। এই ইকুয়েশানটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নাও। সেটা হচ্ছে তরঙ্গ বেগ। দেখো, একটা লাস্ট ইকুয়েশান বলে আজকে ক্লাস শেষ করব, পরের দিন এর সেকেন্ড পার্টটা আমি আলোচনা করব। লিখে নাও তরঙ্গ বেগ বলতে বুঝতেই পারছো, বেগ মানে আমরা কি জানি? একক সময়ে তরঙ্গ যতটা দূরত্ব অতিক্রম করে বা যতটা বিস্তার লাভ করে তাকে তরঙ্গ বেগ বলে। এই তরঙ্গ বেগকে কী দ্বারা প্রকাশ করবো? আমরা ভি দ্বারা প্রকাশ করবো। তাহলে তরঙ্গ বেগ ভি ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক কী দ্বারা প্রকাশ করা হয়? নিউ ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। এই সমীকরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যাকে তরঙ্গ দৈর্ঘ্য আমরা প্রকাশ করি ল্যামডা দ্বারা। তাহলে এই সমীকরণটা একটু মনে রেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে তরঙ্গ বেগ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারলে? এটা দিয়ে ডাইরেক্ট মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে কোশ্চেন আসে যে তরঙ্গ বেগ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ বেগ কাকে বলে? কোনো একক সময়ে কোনো তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে বা যে বিস্তার লাভ করে তাকে তরঙ্গ বেগ বলা হয়। কম্পাঙ্ক কাকে বলে বলা হয়ে গেছে, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে বলা হয়ে গেছে। তাহলে তরঙ্গ বেগ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। বলো বোঝা গেছে হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? বোঝা গেছে? তাহলে এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে তরঙ্গ বেগ নিয়ে। পরের দিন আমি স্টার্ট করব ঠিক এরপর থেকে, অর্থাৎ শব্দের বেগ নিয়ে। তাহলে শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্র একটু পড়ব, শব্দের বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা পড়ব, তারপরে আমরা বিভিন্ন শব্দের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে এই শব্দ চ্যাপ্টারটা শেষ করব। ওকে, খুব কঠিন চ্যাপ্টার একদমই নয়। শব্দের প্রতিফলনের কিছু ব্যাপার পড়ার দরকার, কোনটা সুরযুক্ত শব্দ কাকে বলে, সুর বর্জিত শব্দ কাকে বলে, গুণ কাকে বলে, জাতি কাকে বলে, তীক্ষ্ণতা কাকে বলে, এগুলো একটু আমাদের কিন্তু জানার দরকার। ওকে, অসুবিধা নেই। দেখো, তোমরা অনেকেই আমাকে হরমোনের এমসিকিউ সলভ করে দিয়েছো, যারা দাওনি আমাকে দাও, আমি তোমাদেরকে আজকে রাত্রিবেলায় অ্যান্সার কি দিয়ে দেবো। ঠিক আছে? এইভাবে যতগুলো চ্যাপ্টার করাবো সেই চ্যাপ্টার অনুযায়ী কিন্তু পরপর অ্যান্সার মানে এমসিকিউ দেবো, তোমরা কিন্তু সলভ করো। পারলে আলাদা এমসিকিউর খাতা বানিও, একটা ফিজিক্যাল সায়েন্স খাতা, একটা লাইফ সায়েন্স খাতা। বুঝতে পারলে? চলো তাহলে আজকে এতটাই। পরের দিন ক্লাসে আমরা এর সেকেন্ড ক্লাস বা এর সেকেন্ড অংশ আমরা নেব। ওকে, চলো আজকে এতটাই।